সব স্নান টান মিটে গেছে। আর এই যে এক বালতি এরকম কেচে নিয়েছি, এখন নিয়ে যাব ছাদে, এগুলো মিলে আর পুজো করে চলে আসবো। সব কিছু শুকাতে তো দিয়ে দিলাম এদিকে ওদিকে করে, আর আকাশের অবস্থা দেখো না, এদিকে সাদা মেঘ আর এইদিকে কালো মেঘ। কখন আবার বৃষ্টি চালু হয়ে যাবে। আবার এই ছুটে ছুটে বারবার না ওপরে আসতে একদম এত কষ্ট হয়। যা শোকাবে ভেজে ভিজবে, যা হয় হবে। সেই একবারে দুপুরবেলায় খেয়ে দিয়ে যখন ওপরে আসবো তখন তুলব। চারিদিকটায় একদম সুন্দর মেঘ হয়ে আছে। আর এখন এমন রোদ্দুর হয়েছে না, পুরো খাঁ খাঁ করছে। কদিন ধরে এরকমই রোদ্দুরটা হচ্ছে, সকাল থেকে বেলা ওই 12টা সাড়ে 12টা পর্যন্ত সুন্দর রোদ্দুর হচ্ছে, তারপরেই ব্যাস বিকেল না নামতে নামতেই বৃষ্টিও আরম্ভ হয়ে যাচ্ছে, আবার মেঘ করতে শুরু করে দিয়েছে। আর উপরে যখন গেছি যেরকম রোদ্দুর সেরকম হাওয়া, এত ফরফর করে ঝড়ের মতো হাওয়া হচ্ছে না, মনে হচ্ছে জামা কাপড় সব ওপারে চলে যাবে, এরকম ব্যাপার। আর পরশু দিনকে খেলতে গিয়ে ছোটো ছেলেটার না পায়ে এমন মোচড় লেগেছে, বেচারা হাঁটতে পারছে না। আর কালকে কৃষ্ণা দিয়ে এসে দেখে গিয়েছিল যে ওর পায়ে মোচড় লেগেছে, তো বললো ওকে একটুখানি নুন আর চুন হলুদ একসঙ্গে মিক্সড করে গরম করে আর পায়ে লাগিয়ে দিয়ে একটা কোনো ভালো কাপড় ছেঁড়া দিয়ে বেঁধে দিবি, রাত্রিটা সারা রাত থাকলে ঠিক হয়ে যাবে। আর যদি না ঠিক হয় তুই কালকে আমাকে একবার ফোন করবি সকালবেলায়, আমি যাওয়ার সময় একটা পাতা নিয়ে যাব। আর সত্যিই তাই, ওটা দেওয়ার পর না একটু কমেছে বললো ছেলেটা, কিন্তু খিঁচ লাগার মতো না বারবার লাগছে। তারপর কৃষ্ণদিকে ফোন করলাম, ও আবার এরকম দু রকমের পাতা এনে দিল। এই পাতাটা কি আমি চিনতে পারছি না, এই পাতাটাকে আমি চিনি না, কিন্তু আর একটা হচ্ছে, এটা হচ্ছে আকন্দ গাছের পাতা, এটাও নিয়ে এসে দিয়েছে। বললো এই পাতাটাকে থেঁতো করে ওই চুন হলুদ দিয়ে গরম করে আর ওই আকন্দ পাতা তার উপরে দিয়ে ভালো করে শুকনো কাপড় ছেঁড়া দিয়ে বেঁধে দিবি, তাহলে ব্যথাটা একদম কমে যাবে। তো এনে দিয়েছে, এখন তো করা যাবে না, সেই রাত্রে শোবার সময় করে দিতে হবে। দেখা যাক কি হয়। বেচারা কালকে ওই জন্য ভয়ে খেলতে যেতে পারে না, জানো, স্কুল না যাক পড়তে না যাক ওইগুলোর জন্য আমাকে চেঁচিয়ে মরতে হয়, ওর বাবা রাগারাগি করে, কিন্তু খেলা কামাই করবে না। কি করি বলো তো, এটা যেন একটা মহা সমস্যা। স্কুল পড়া বন্ধ হয়ে যাক, খেলা যাতে না বন্ধ হয়, ঠিক চলে যাবে। আবার এক একদিন এমন রাগ করে বলবে যে না আজকে আমি আর খেলতে যাব না, দেখতে পাচ্ছে যে মা রেগে গেছে বাবা রেগে গেছে, তখন বলবে আমি যাব না খেলতে। ও বাবা, যেই ভাতটা খেয়ে একটুখানি আমরা রেস্ট নিতে যাব, ও আমাদের সঙ্গে রেস্ট নেবে, নিতে নিতে তক্ষুনি পয়াকা, ব্যাস। এত ভালোবাসে খেলতে। এদিকে তোমাদের সঙ্গে কথা বলছি আর ব্যাস এই যে বৃষ্টি নেমে গেছে। এই মাত্র রোদ্দুর খাঁকা করছিল। ও চাপারে হোক গে ছাদেরগুলো থাক, কে বারবার এরকম করবে বলো তো। বৃষ্টি হোক। এই মাত্র দিলাম, আবার এক্ষুনি তুলতে যেতে ইচ্ছা করে। ভিজে গামছা টামছা একদম শোকাচ্ছে না, আর যেই না শোকায় অমনি কেমন একটা যেন গন্ধ ছাড়ে। আর যেই দিকে না তাকাবো সেই দিকটাই পড়ে থাকবে এরকম। চলো দেখি কি রান্না বান্না করি, ভাতের জল বসিয়ে দিয়েছি, এবারে কোটাকুটিটা করে ফেলি, তা নাহলে আবার বেলা হয়ে যাবে অনেকটা।
আর আজকে রান্না করব এই যে এরকম ডাঁটা, আলু, টমেটো, পেঁয়াজ কেটে নিয়েছি। আর এখানে এই যে একটু মশলাও বেটে নিয়েছি। করব এরকম ডিমের তরকারি, বুঝতে পারলে? এই যে ডাঁটা আলু দিয়ে ডিমের তরকারি বানাবো। আর কি বানাবো জানো? এই যে এখানে পাট শাক এনেছে, এই পাট শাকগুলো এখন বাছি তারপর। আর এই পাট শাক ভাজা খেতে এত ভালো লাগে না, এই কদিনই খাওয়া যাবে, আর খাওয়া যাবে না, এরপর আর বাজারে পাওয়াই যাবে না। আর এই যে কাঁচা লঙ্কাগুলোকে বোটা ফেলে আর এখন তুলে রেখে দেবো এর মধ্যে। বর্ষার কালের লঙ্কা তো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর এর মধ্যে কিন্তু একটাও ভাঙা লঙ্কা নেই, দেখতে পাচ্ছ? ভাঙা লঙ্কা আমি একদিনও ভুলে নিই না। কেন জানো? আমি এটা দেখেছি, লক্ষ্য করেছি। তোমরাও একটু লক্ষ্য করেছো কি না আমাকে কমেন্ট করে জানিও, যে ওই বাজারওয়ালারা নিজেরা যখন টিফিন করে না, তখন ওই লঙ্কা থেকেই লঙ্কাটা খায়। খাওয়ার পর যখন দেখে একটা কামড় দেওয়ার পর যে খুব ঝাল, তো ওই যেখান থেকে বিক্রি করছে ওখানের মধ্যেই মিশিয়ে দিল, দিয়ে আবার অন্য একটা লঙ্কা কামড়ালো। এটা আমি দেখেছি। তারপর দেখলাম যে ওই লঙ্কাটা হয়তো কচি, তেতো, ঝাল, যাই একটা কিছু প্রবলেম, ওর মধ্যে মিশিয়ে দিয়ে আবার অন্য একটা খেলো, কিন্তু ওর মধ্যেই মিশিয়ে দিচ্ছে কিন্তু। হ্যাঁ, তাই জন্য আমি ভুলেও, ঘরে যদি কাঁচা লঙ্কা না থাকে তবুও চলবে, কিন্তু ওই আধখানা লঙ্কা আমি নেবই না। একদম নিয়ে আসার সঙ্গে সঙ্গে ওইগুলো বাতিল, একদম ফেলে দিই। বাবা, চোখটা হলো আমাদের পাপ। চোখে যেটা দেখবো সেইটা একদম, আর খারাপ জিনিস যেগুলো, সেইগুলোকে একদম নেওয়াই যাবে না। ধুয়ে রেখেছিলাম, দিয়ে এরকম পেপারের মধ্যে একটা রেখে আর একটা ওপর থেকে পেপার দিয়ে টাইট করে মুড়ে আর ফ্রিজে রেখে দাও। দরকার মতো বার করো, দরকার মতো খাও, একটাও ভেতরে পচবে না। আর আজকে দেখো এত বড় একটা শোল মাছ এনেছে। এই মাছ আমি একদম না কাটতে পারি না, বারবার পিছলে যায়, তবুও নিয়ে এসেছে। আর ওই শোল মাছ বাছতে গিয়ে আমার হাতগুলো একদম পুরো ফালা ফালা হয়ে গেল, জানো? চারিদিকে গর্ত গাত্তা হয়ে গেছে। এই মাছ আমি বাছি না, তবু কিনে নিয়ে এসেছে। এই মাছও আমি খাই না, এই শোল, ল্যাটা, শিঙি, মাগুর, কই মাছ, এইসব মাছ আমি একদম খাই না। আর আমাদের খুব একটা নিয়েও আসে না। কদিন ধরে আমসুল খাবো করছিল, তার জন্য আজকে দেখতে পেয়েছে, একদম 16 কলা পূর্ণ হয়ে গেছে, নিয়ে চলে এসেছে। এখন আবার আমসুল হবে, আমি বানাবো না, কিচ্ছু না, ওটা আমি পারবো না, ওটা আমার বরই বানাবে। তরকারিটা বসিয়ে, শাকটা ভাজা বসিয়ে আমি একটুখানি বসবো। আর ওই মাছটা এত হড়হড় করে না, তার জন্য জল দিয়ে আর ভিজিয়ে রেখে এসেছি। ওকে ভালো করে ওই একটু খড়খড়ে জায়গায় ঘষতে হবে। যতক্ষণ না ওই হড়হড়েটা কাটবে না, ততক্ষণ ও মাছ খেয়ে টেস্টই পাবে না, ফেলে দিতে হবে। কথাতেই আছে, মাছ ধুলে মিঠে, মাংস ধুলে শিঠে, বুঝলে? মাছ যত ভালো করে ধোয়া হবে তত তার টেস্ট। এখন ছেলের জন্য অপেক্ষা করছি, যে ওরা বাড়িতে এলে বড়টাকে নিয়ে একবার রাস্তায় যেতে হবে, কিছু কেনাকাটা করবার আছে, তার জন্য। সন্ধে হয়ে গেছে অনেকক্ষণ, 7:30টার মতো বাজে। চলো, ঘুরে বেরিয়ে আসতে কতক্ষণ টাইম লাগবে সেটাও তো বলতে পারছি না। ঘুরে বেরিয়ে চলে এসেছি, ভাত তরকারি সবই আছে, কিন্তু এই ছেলেরা এখন কদিন ভাত একদম খাচ্ছে না রাত্রিবেলা, ওদের জন্য রুটি করতে হবে। কদিন করতেও হচ্ছে, ওই 4-6টা রুটি করবো ওদের জন্য, ব্যাস হয়ে যাবে।
তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। পরের দিন আবার দেখা হবে, ততক্ষণ টাটা। চলো, রুটিগুলো করতে হবে, এখনও আটাও মাখা হয়নি, কিছু না, ওই গরম গরম করবো আর খাওয়া হবে। এখন বাজে 9:15। তো চলো, টাটা।